নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব দিব্যেন্দু পালিতের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম ছন্দপতন। শুনতে থাকুন আজকের গল্প ছন্দপতন। মাত্র 2 বছর, এর মধ্যে কত পরিবর্তন। বাড়িটা যেন আর চেনাই যায় না। আকার আয়তন সবই ঠিক আছে, তবু দুধে হলুদ মেশানো উজ্জ্বল রং, জলে ভিজে রোদে পুড়ে কালো। এখানে ওখানে বর্ষিকরের ফাটল ধরা। শুধু সেই নিম গাছটাই যা বড় হয়েছে আরো। কি অহংকার! আকাশের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন কাউকে ভ্রুক্ষেপ নেই। কিন্তু কোনো সাড়া শব্দ নেই কেন? কেউ ছুটে এলো না তো। অবশ্য আসবেই বা কি করে? সঠিক কিছুই তো জানিয়ে আসেনি সে, যে ফুলের মালা হাতে অভ্যর্থনা করবার জন্য দাঁড়িয়ে থাকবে। সবকিছু ভুলে এদিক ওদিক তাকায় সুষমা। তবু ভালো, এতক্ষণে নজরে পড়েছে একজনের। বাড়ির সবচেয়ে ছোট টুনু অবাক চোখে চেয়ে রইল কিছুক্ষণ। চিনতে পারেনি বোধ হয়। না, পেরেছে বই কি। টুনু ছুটে এলো, 2 হাতে তার কোমর জড়িয়ে ধরল, টানতে টানতে নিয়ে চলল ভিতরে। ও মা, দিদি এসেছে, দেখে যাও। বোধহয় রান্নাঘরে ছিলেন অনুসুয়া। কথা শুনে শাড়ির আঁচলেই হলুদ হাত মুছতে মুছতে বারান্দায় এলেন। আরে খুকি যে, কখন এলি? চারপাশে সাবধানী চোখ বুলিয়ে অনুসুয়া বললেন, আচ্ছা মেয়ে যা হোক, আসবার আগে একটা খবর দিতে হয় তো। স্টেশনে কেউ যেত। আমরা জানি খবর দিবি, তবে হ্যাঁ রে, অতুলকে দেখছি না তো। সে বুঝি বাইরে এখনো? প্রণাম সেরে এক মনে মায়ের কথাগুলো শুনছিল সুষমা। এইবার বলল, না মা, তিনি আসতে পারলেন না। ইদানিং কাজের চাপ বেড়েছে, ছুটি পেলেন না। মায়ের ঘরে পুরনো চাকরটা বাক্স বিছানাগুলো ট্যাক্সি থেকে টেনে তুলেছিল ঘরে। সেদিকে তাকিয়েই অনুসুয়া বললেন, সে কি কথা? বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি আসছে মেয়ে, অথচ জামাই এলো না। সত্যি লজ্জার কথা। 2 বছর হলো বিয়ে হয়েছে সুষমার। নানা কারণ, নানা অজুহাতে এতদিন আসতে পারেনি। লোকে তা নিয়ে কত কথাই বলে, সবই মুখ বুজে শুনে যান অনুসুয়া। এখন কি বলবেন? এ নিয়ে সুষমারও কষ্টের সীমা নেই। ছোটবেলা থেকে একদিনও যাদের সঙ্গ ছাড়া চোখের আড়াল হয়নি, তাদের কাছ থেকে 2 বছরের ছাড়াছাড়ি। মায়ের কথা শুনে রাগ হলো সুষমার, নিজের উপরে আর অতুলের উপরে। কাজ না আরো কিছু, সব বাজে ছুতো। আসল ব্যাপারটা সব জানে সুষমা, কিন্তু চুপ করে রইল। পাছে মা বাবা তার শ্বশুর বাড়ির ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়েন। দিদির আঁচল ধরে তখনও দাঁড়িয়ে আছে টুনু। ওর চুলে হাত বুলিয়ে অনুসুয়ার কথাটা সরাসরি এড়িয়ে যাবার জন্যে সুষমা বলল, কই মা, আর কাউকে দেখছি না। বাবা, নীলি, বুলু, এরা সব কোথায়? হালকা একটা দীর্ঘশ্বাস সংবরণ করে অনুসুয়া বললেন, উনি বাজারে গেছেন, এখনই এসে পড়বেন। আর সবাই উপরে। কালো বিলম্ব না করে টুনুর হাত ধরে পা বাড়াচ্ছিল সুষমা। অনুসুয়া ডাকলেন, এখন আর হই হুল্লোড় করিস না খুকি, অনেকটা পথ এসেছিস। হাত মুখ ধুয়ে 2টো মুখে দিয়ে নে, তারপর যা হয় করিস। আর তোর সঙ্গে যে লোকটা এসেছে দেখলাম, কোথায় সে? অনুসুয়া মায়ের ঘরে ঢুকলেন সুষমার সঙ্গে আসা লোকের খোঁজে। ততক্ষণে দোতলা সিঁড়িতে পা দিয়েছে সুষমা। ভারী হাসি পেল তার। মা যেন কি
সব সময় খুকি আর খুকি। কেন, তার কি অন্য নাম নেই? গত ফাল্গুনে 24-এ পা দিয়েছে, বয়স তো বাড়ছে, কিন্তু মা বাবার কাছে এখনো সেই ছোট্ট খুকিটি। দোতলা রেলিং এর পাশে সেই ফুলের টবগুলো গেল কোথায়? লতানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে সেই নীল সাদা ফুলের একটিও চোখে পড়ল না তো। সব শুকিয়ে নষ্ট হয়ে গেল কবে? বেশ মনে পড়ে, নিজের হাতে রোজ সকালে জল দিত ফুলের টবে, সযত্নে সেবা করত মরশুমি কুসুমের, কখনো বা অন্য কাজ ফেলে। এই জন্যে বাবা মা কি কম তিরস্কার করেছেন। ফুল ফুল আর ফুল, ফুল নিয়ে কি ধুয়ে খাবে? আহারে, তবু নষ্ট হয়ে গেল অত সুন্দর কাজগুলো। কেউ ভাবলো না তার কথা। 2 বছর বাইরে থাকলো বলে অত সহজে ভুলে গেল একটা মানুষকে, তার শখ আহ্লাদকে। কে, দিদি না? ফুলের শোকে তন্ময় হয়েছিল সুষমা। নীলিমার ডাকে চমকে উঠল। বোনকে দেখে অভিমান বেড়ে গেল, হাসিও পেল। বিয়ের আগে পর্যন্ত নীলি তাকে নাম ধরে ডেকেছে। সামান্য চড়ি আর শাড়ি নিয়ে দুজনে ঝগড়া পর্যন্ত করতে ছাড়েনি। অথচ বিয়ের পরে সেই সম্বোধনটাই বদলে গেল হঠাৎ। সে ডাকে আগেকার সেই অন্তরঙ্গতা নেই, যেন অনেক দূর থেকে ডাকছে কেউ। এমনই হয় বুঝি। কিন্তু নীলির চেহারা এত খারাপ হয়ে গেছে কেন? অমন কাঁচা সোনার মতো রং, পুড়ে ছাই, চোখের কোণে কালি, চোয়ালের হাড় উঁচু, মেরিয়ে আছে গলার কণ্ঠা। অপরূপা না হোক, কুরূপা বলে কেউ কোনোদিন তাদের মনে করেনি। নিটোল, নিখুঁত। শ্বশুরবাড়ির লোকেরাও তো তাকে প্রথম দেখে ওই কথাই বলেছিল। সুষমা জিজ্ঞেস করল, তোর চেহারা এমন শুকিয়ে গেছে কেন? বড্ড রোগা হয়ে গেছিস কিন্তু। শেষের কথাটা বলে নিজের মেদপুষ্ট দেহের দিকে তাকিয়ে লজ্জিত হলো সুষমা। বিয়ের পর সে অনেক মোটা হয়ে গেছে। কোটরগত চোখ আর ঠোঁটের কোণে ম্লান একটা হাসির রেখা ফুটিয়ে তুলল নীলিমা। শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে বলল, শরীরের আর দোষ কি বল? দোষ তো আমার। তারপর তোর খবর টবর বল। সুষমার খবর মানে তার শ্বশুর বাড়ির খবর, অতুলের খবর। কেউ জিজ্ঞেস করলে তাই তো গুছিয়ে বলতে হয়। শ্বশুর নেই, মারা গেছেন অনেকদিন। শাশুড়ি ব্যস্ত থাকেন পুজো পার্বণ নিয়ে। আর আছে তার স্বামী অতুল এবং তার বন্ধুরা। বড়লোক স্বামী, কন্ট্রাক্টরি করে ফুলে পেঁপে ঢোল। দোহারা চেহারা, স্বল্পবাক, করিতকর্মার লোক। অবশ্য স্বল্পবাক শুধু সুষমার বেলাতেই, অন্য সময় খই ফোটে মুখে। আর আছে স্বামীর বন্ধুরা, সবাই বড় লোক, এবং তাদের সংখ্যাও নেহাত অল্প নয়। সংখ্যা যতই হোক, সুষমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু অচেনা আছেনা সেই সব বন্ধুদের মধ্যে মাঝে মাঝে যখন অতুল তাকে ছেড়ে দিয়ে সরে পড়ে, তখন ভয়ে আড়ষ্ট হয়ে যায় সুষমা। তাদের হাসি আলোচনায় অংশ নিতে আর নানা প্রশ্নের জবাব দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত। কি বৃষ্টিভাবে তাকায় লোকগুলো। সবচেয়ে বেশি ভয় লাগে সেই মারাঠি ভদ্রলোককে। কি যেন তার নাম? কেমন যেন বিভৎস চেহারা লোকটার। কাতলা মাছের মতো প্রকাণ্ড মুখ, পুরু ঠোঁট, ফোলা ফোলা লালচে গাল, আর তারই মধ্যে খুঁতখুঁতে দুটো চোখ। এসব নিয়ে স্বামীর কাছে অনেক অনুযোগ করেছে সুষমা। কতবার বলেছে ওইসব অজানা অচেনা পুরুষের সঙ্গে মেলামেশা করা তার পছন্দ হয় না। হলোই বা স্বামীর বন্ধু, তা বলে অন্তপুরের মান সম্ভ্রম নেই নাকি? কিন্তু ওর কথা গ্রাহ্য করেনি অতুল। এসে উড়িয়ে দিয়েছে। বলেছে, ভদ্র সমাজে থাকতে হলে ওরকম একটু আধটু মেলামেশা করতে হয়। খুরুপা তো ন,
যে ঘরের বাইরে বেরোতে লজ্জা করবে। একটু আপ টু ডেট হও, বুঝলে? মৌনভাবে অতুলের ইচ্ছে সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছে সুষমা, পারেনি। অতি আধুনিকা সাজবার মতো মন কোথায় তার? সুষমার সন্দেহ দিবা সঙ্গিনী বান্ধবীও আছে অতুলের। অবশ্য সুষমা তাকে চোখে দেখেনি, শুনেছে। বিশ্বাস করবে না ভেবেও করেছে। তা না হলে স্ত্রীর প্রতি গোড়ায় ওর যে আকর্ষণ ছিল সেটা আস্তে আস্তে কমে গেল কেন? সুষমা কি কিছুই বোঝে না? দিনের মধ্যে স্বামীর সঙ্গে বড় জোর 2 বার দেখা হয়, বেশিরভাগ দিন 1 বার, শুধু রাতে। সকালেই বেরিয়ে যায় অতুল। দিনের খাওয়াটা প্রায়ই মাইরে সেরে আসে। সুষমা কিছু বলতে গেলেই কাজের অজুহাত দেখায়। সুষমার সন্দেহ অতুল মদও খায়। প্রায় দিনই রাতে নিদ্রাচ্ছন্ন স্বামীর মুখের একটা বিশ্রী গন্ধে ঘর ছেয়ে যায়। ওরই মধ্যে অতুল যখন কাছে টানে, গন্ধে গা গুলিয়ে ওঠে তার। তবু প্রতিবাদ করে না। সে জানে যেমনই হোক অতুল তার স্বামী, সে অতুলের স্ত্রী। অতুলের মা ভালো মানুষ, এসব শুনলে আত্মহত্যা করবেন। তিনি জানেন ছেলে কাজের মানুষ। অতুলের ভয় সুষমা যদি কাউকে কিছু বলে দেয়। অতুলের প্রচুর টাকা, সোনা দিয়ে মুড়ে রেখেছে তাকে। মাসে মাসে নতুন শাড়ি আসে। আর সুষমার সুবিধের জন্য 2টো গাড়ির একটা সর্বদাই তৈরি থাকে। কিন্তু সুষমা যাবে কোথায়? সে অতুলের কাছে কৃতজ্ঞ বোধ করলেও তার পায়ে পায়ে শিকল বাঁধা। এতদিন অনুমতি পায়নি, তাই বাপের বাড়ি আসেনি। অনেকগুলি জগদ্দল পাথর দিন আর ভারী শীষে সন্ধ্যা কেটে যাবার পর আজ এলো, প্রায় 2 বছর পরে। কিন্তু নীলিমা, তার এই দশা কেন? সুষমার আগেই তার বিয়ে হয়েছিল। সুশোভন নাম লোকটার। কাজকর্ম কিছু করতো না বললেই চলে। শ্যামবর্ণ, লম্বা চেহারা, বড় বড় চোখ। তারই গলায় জয়মাল্য পরিয়ে দিল নীলিমা, ভালোবেসে। নীলিমা যে এমন করবে কেউ তা ভাবেনি। মা বাবার মুখ অন্ধকার, লজ্জায় লাল। তবু রক্তের সম্পর্ক, স্নেহের টানে ক্ষুণ্ণ মনে কোনো রকমে অনুষ্ঠান সারলেন তারা। নীলিমা সুশোভনের সঙ্গে চলে যাবার আগে নির্জন ছাদের এক কোণে ডেকে এনে কেঁদেছিল সুষমা, সহধরার দুঃখের কথা ভেবে। সান্ত্বনা সুরে কম্পিত কণ্ঠে নীলিমা বলেছিল, কাঁদছিস কেন? কিন্তু এছাড়া আর উপায় ছিল না, এই ভালো। নীলিমার কাছে এক ফাঁকে সুষমা শুনেছিল সুশোভন সাহিত্যিক, বই লেখে, টাকা পয়সাও নাকি রোজগার করে বেশ। একটু নাম হলেই দাঁড়িয়ে যাবে, সে সুখেই থাকবে। মা বাবা সুশোভনের অবস্থার সবকিছুই জানতেন, মাঝে মাঝে খোঁজখবরও নিতেন। তেমন দরকার বুঝলে অল্প স্বল্প টাকাও পাঠাতেন। কিন্তু সুশোভন বরাবরই কৃতজ্ঞতা জানিয়ে তা ফিরিয়ে দিয়েছে। বলেছে প্রয়োজন হলেই সে নিজেই চেয়ে নেবে। সে প্রয়োজন আসেনি কখনো। শেষ পর্যন্ত জোর করে মেয়ে জামাইকে টেনে আনলেন নিজের বাড়িতে। চোখের সামনে মেয়েটার দুর্দশা দেখা যায় না। সুশোভনকে বললেন, যা কিছু করতে হয় এখানে থেকেই করো, সংকোচ করবার কিছু নেই। ওরা থেকেছে, কিন্তু দিনে দিনে আরো কঠিন হয়েছে সুশোভন। আছে বলেই থাকা। ইতিমধ্যে 2টো ছেলের মা হয়েছে নীলিমা। ওর দ্বিতীয় বাচ্চাটা জন্মের কথা জেনেছিল মার চিঠিতে। কোলের ছেলেটা ঘুম ভেঙে কেঁদে উঠল। নীলিমা ছুটে গেল ঘরে, সঙ্গে সঙ্গে সুষমাও। বিছানায় শুয়ে কচি কচি হাত পা নাড়ছে। নীলিমার মতো পরিষ্কার রং নয়, একটু ময়লাই যেন, সুশোভনের মতো। মাথা ভর্তি চুল,
যেটুকু বোঝা যায়, হ্যাঁ সেই রকমই, টানা টানা চোখ। সুষমার ঠোঁট দুটো নড়ে উঠল সামান্য, জাগরণ ক্লান্ত চোখ দুটো ছলছল। তার মনে ছেলে ভুলানো ছড়া আছে, কিন্তু তার প্রয়োগ নেই। সেটা তারই দোষ কিনা অনেকবার ভেবেও কুল পায়নি। অবসাদে ভারী পা দুটোকে কোনো রকমে পালঙ্কের উপর টেনে তুলল সে। রোগা ছেলেটাকে কোলে তোলবার জন্যে হাত বাড়ালো। তখনই হা হা করে উঠল নীলিমা, ব্যস্ত কণ্ঠে বলল, খুলে তুলিস না দিদি, খোস পাঁচড়া হয়েছে, গায়ে লাগবে। সংকোচে হাত গুটিয়ে নিল সুষমা। রোগ কুঞ্চিত করে তাকালো নীলিমার দিকে। জ্বালায় ভরে গেল সর্বাঙ্গ। মনে হলো নীলিমা তার ভাগ্যকে পরিহাস করছে। বন্ধার হাতের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখতে চাইছে নিজের ছেলেকে। তবে নীলিমা যে মিথ্যে বলেনি, একটু পরেই তা পরিষ্কার হয়ে গেল। ছেলের গা থেকে সাবধানে চাদরটা সরিয়ে নিল নীলিমা, এবং তখনই বিস্ময়ে শিউরে উঠল সুষমা। দেখল বুক থেকে হাঁটুর নিচে পর্যন্ত ছেলেটাকে ছেঁকে ধরেছে ছোট বড় নোংরা ঘা। ছেলেটার জন্যে ভারী কষ্ট হলো সুষমার, কিন্তু নীলিমাকে কিছু বলবার আগেই অনুসূয়া এসে ডেকে নিয়ে গেলেন তাকে। চা তৈরি, হাত মুখ ধুয়ে দুটি খেয়ে নি। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে বড় সুটকেসটা খুলে বসলো সুষমা। যে শাড়ি যে ব্লাউজটা পরলে এখন সবচেয়ে সুন্দর মানাবে, সেগুলোই পরতে হবে তাকে। এতটুকু নড়চড় হবার জো নেই। অনুসূয়া বলেছেন। বিয়ের 2 বছর পরে বাপের বাড়ি এলো সুষমা। এরই মধ্যে তা নিয়ে কানাকানি হয়েছে পাড়ায়। চেনা জানা প্রতিবেশীরা বেড়াতে আসবে তো একটু সেজেগুজে থাকতে হবে বই কি। দরজার কপাটে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল নীলিমা। নতুন একটা কচি কলাপাতা রং জর্জেট বের করে ওর দিকে তাকালো সুষমা। নীলিমা শাড়িটা বড়ই বিবর্ণ। হঠাৎ কি মনে হলো সুষমার। একটা কিছু আবিষ্কারের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। আনমনা নীলিমার হাত ধরে টেনে এনে বসালো নিজের পাশে। এই শাড়িটা পরলে তোকে সুন্দর মানাবে নীলি। তোর জামাইবাবু গত মাসে কিনে দিয়েছে তা। রংটা পছন্দ কিনা বল। সুষমার কথায় হঠাৎ সপ্রতিভ হয়ে উঠল নীলিমার চোখ দুটো। কি বলতে চায় সুষমা? তার মলিন মসন আর দুঃখক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে হেও করতে চায় তাকে। অনুকম্পা। সুষমার স্বামী মাসে মাসে নতুন শাড়ি কিনে দেয়, সুশোভন তা পারে না। সুশোভনের সে সামর্থ্য নেই। এটাই কি উঁচু গলায় জাহির করতে চায় সুষমা? আর এই দেখ, এই হাড় ছড়াটা দেয়, বেশ নতুন ডিজাইন না? এটা আমার পিসশাশুড়ি মুখ দেখে দিয়েছিলেন। তোর গলায় সুন্দর মানাবে। বাড়িতে লোকজন আসবে তো, আজ একবার পরে দেখ না। নীলিমার নিরক্ত ঠোঁট দুটি আরো কঠিন হয়ে উঠল। মুহূর্তেই একটা তীর্যক হাসির বিদ্যুৎ খেলে গেল চোখে মুখে। সত্যি কণ্ঠা উঁচু গলায় অদ্ভুত সুন্দর মানাবে হারটা। গম্ভীর গলায় সে বলল, থাক দিদি, উনি এসব একদম পছন্দ করেন না। সুষমা লজ্জিত হলো। আসবার পর একটিবারও সুশোভনের কথা জিজ্ঞেস করেনি সে। এখন কি কৈফিয়ত দেবে ভেবে পেল না। মিথ্যে করেই বলল, হ্যাঁ রে, সুশোভন বাবুকে কোথায় লুকিয়ে রেখেছিস বলতো? সারাটা বাড়ি খুঁজলাম, টিকিটই চোখে পড়লো না তো। কিছু একটা বলতো নীলিমা, সুযোগ পেল না। জবাব দিলেন অনুসূয়া। কখন যে তিনি দরজার বাইরে এসে দাঁড়িয়েছেন, দুজনের কেউই তা খেয়াল করেনি। চোখে পড়বে আর কি করে? অনুসূয়া বললেন, বাড়িতে কি আর থাকে সে? কথাটা শেষ করতে পারলেন না অনুসূয়া। বিস্মিত সুষমা দেখল নীলিমার পাণ্ডুর মুখটা হঠাৎ যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে। সংকুচিত হলেন অনুসূয়া। বেশ বুঝলেন কথাটা এভাবে বলা উচিত হয়নি।
আলোচনার সুর পাল্টাবার জন্যে সুষমা বলল, আচ্ছা মা, বলো তো এই শাড়িটা পরলে লিলিকে মানাবে কি না? কত করে বললাম, ও শুধু মাথা নাড়ে। দুই মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখলেন অনুসুয়া। বললেন, পড়বে না যখন, তখন আর জোর করে পড়াবার দরকার কি? ওকে ওর মতো থাকতে দে। হঠাৎ যেমন এসেছিলেন তেমনই হঠাৎই চলে গেলেন অনুসুয়া। মার চলে যাওয়া দেখতে দেখতে চাপা কান্নায় বুকের ভিতরটা ঘুমড়ে উঠল নীলিমার। ঝাপসা হয়ে এলো চোখ দুটো। বিয়ের আগে মা বাবা কত ভালোবাসেন তাকে, অথচ বিয়ের পরে না, লাঞ্ছনা গঞ্জনা না থাকলেও ফুল কাঁটা বুকে দিন যাপন। বাবা কিছুই বলেন না, আর মা যা বলেন তা ঘুরিয়ে ফিরিয়ে। সুষমার বেলায় কিন্তু এর বিপরীত। মেয়ের আদর আহ্লাদ যেন উপচে পড়ছে। হবে না, পরপর দুটো পুজোয় প্রত্যেকের জন্য জামা কাপড় আর প্রণামী পাঠিয়েছে সুষমা। যতই দোষ থাক, অতুল সামাজিকতা জানে না সুশোভন। ওর জন্যেই আজ তার এই অবস্থা। একটা কটু আস্বাদে আর বিতৃষ্ণায় গলা জ্বালা করতে লাগলো নীলিমান। সুশোভন অপদার্থ, সুশোভন বিবেক বুদ্ধিহীন, লজ্জাহীন। অনিচ্ছা সত্ত্বেও কেন শেষ পর্যন্ত থাকতে এলো এ বাড়িতে? না না, আর সহ্য হয় না। আজই বলবে স্বামীকে একটা ব্যবস্থা করতে। কতদিন কাটবে এইভাবে? এতই যদি অক্ষমতা, তবে সংসারী হবার কি প্রয়োজন ছিল? নীলিমা চেয়েছিল বলে। সন্ধ্যার পরে দেখা হলো সুশোভনের সঙ্গে। সকালে বেরিয়ে এই ফিরল। দোতলার বারান্দায় রেলিংয়ে ভর দেওয়া সুষমাকে দেখে থমকে দাঁড়ালো। চোখাচোখি হতে হাত দুটো কপালের কাছে তুলে এনে বলল, নমস্কার, আপনি কখন এলেন? ঠোঁটে হাসি ফুটিয়ে সুষমা বলল, অনেকক্ষণ। কিন্তু আপনি কোথায় ছিলেন বলুন তো? পরনের আধময়লা পাঞ্জাবির দিকে তাকিয়ে একটু ইতস্তত করল সুশোভন। মনোমতো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না যেন। আমতামতা করে বলল, মানে এই একটু কাজে বেরিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। তারপর আপনার খবর বলুন, ভালো আছেন তো? হ্যাঁ, সংক্ষেপে জবাব দিল সুষমা। ম্লান হাসল সুশোভন। নাকের পাশে জড়িয়ে উঠল কতগুলো কুঞ্চিত রেখা। তারপর বলল, অতুলবাবু বুঝি এলেন না? লজ্জা রক্ত মুখ সুষমার। যতদূর সম্ভব নিচু গলায় বলল, না। শেষ পর্যন্ত গুছিয়ে উঠতে পারলেন না। এইটুকু বলতে ঢোক গিলতে হলো সুষমাকে। ঘেমে উঠল কপাল। ঠিক বুঝতে পারল না এই মুহূর্তে কার অস্বস্তি বেশি। সুশোভনই বাঁচিয়ে দিলে। বলল, আজ একটু মাপ করতে হবে আমাকে, তাড়া আছে। আবার অবশ্য দেখা হবে। সুশোভন এগিয়ে গেল নিজের ঘরের দিকে। চিন্তাকুল সুষমা এলিয়ে পড়ল দেওয়ালের গায়ে। সুশোভনও শুনেছে সব এরই মধ্যে। শুধু সুশোভনই নয়, আরো অনেকেই। বিকেলে এসেছিল অনুসেন, নির্মলা রায়। সকলের মুখেই একই প্রশ্ন, অতুল আসেনি কেন? কি উত্তর দেবে সুষমা? সে জানে অতুল এ বাড়িতে কোনোদিনই আসবে না। তবে কি মা বাবাকে বলবে সে সুখী হয়নি? কিন্তু সেখানেও যে অনেক বাধা। নীলিমাকে নিয়েই এরই মধ্যে চিন্তিত তারা। বাড়তি চিন্তা জটিয়ে লাভ কি? সুষমা চলে এলো নিজের ঘরে। তার জন্য আলাদা ঘর, আলাদা ব্যবস্থা। সারা রাত তাকে একলা থাকতে হবে এই ঘরে। তাকিয়ে থাকতে হবে জানালার পাশে নিম গাছটার দিকে। মাকে কি বলবে? টুনুও থাকুক না তার সঙ্গে। টুনু কি বুঝবে তাকে? কোনো সিদ্ধান্তে আসতে পারল না সে। দুপুরে খাওয়াটা বেশিই হয়েছিল একটু। খিদে নেই বলে
এই বেলায় খাবার পার চুকিয়ে দিয়েছে। শরীরটাও জুত লাগছে না, জ্বর না হলেও ভার লাগছে কেমন। কিন্তু পাছে আর কেউ নতুন প্রশ্ন করে এবং অস্বস্তিতে পড়তে হয়, সেই জন্য একাই থাকতে চাইল সুষমা। কি করবে ভাবতে ভাবতে সুটকেস খুলল সুষমা। খুঁজে খুঁজে বের করলো চিঠি লিখবার প্যাডটা। রঙিন কাগজ, বিয়ের সময় পেয়েছিল। একটি পাতাও খরচ হয়নি এ পর্যন্ত। এই কাগজে সবাইকে লেখা যায় না। খানিক এলোমেলো চিন্তা করে ভাবলো অতুলকেই লিখবে, একবার অনুরোধ করে দেখবে, যদি 1-2 দিনের জন্যও আসে। কতক্ষণ বসে চিঠি লিখেছে, এর মধ্যে কতটা সময় কেটে গিয়েছে খেয়ালই ছিল না। তবে বেশ কয়েকটা পাতা লিখে পছন্দ না হওয়ায় ছিঁড়ে ফেললেও বেশি কিছু লিখতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র কয়েক লাইন। যে স্বামীর সঙ্গে দিনে একবার মাত্র দেখা হয়, 2-4টের বেশি কথা হয় না, চিঠিতে তাকে কি লিখবে বুঝতে পারল না সুষমা। নিজের মধ্যেই হারিয়ে গেল সে। যখন চমক ভাঙল তখন অনেক রাত। জানালার বাইরে অন্ধকার নিম গাছটার দিকে তাকালো সে। জোনাকি জ্বলছে অন্ধকারের ফাঁকে ফাঁকে। ওদিকের ঘরের ভেজানো দরজার ফাঁকে উঁকি দিচ্ছে একটা ক্ষীণ আলোর রশ্মি। কানে এলো কথা বলবার অস্পষ্ট শব্দ। ওই ঘরটায় নীলিমারা থাকে। মাঝখানে বারান্দার ব্যবধান, অনায়াসে পার হওয়া যায়। হঠাৎ কি খেয়াল হলো সুষমার, যারা সুখে নেই তারা কি কথা বলতে পারে নিজেদের মধ্যে? শোনবার কৌতূহল হলো। পা টিপে টিপে বারান্দাটুকু পার হলো সে। থামের আড়ালে বসে থাবা চাচ্ছিল একটা বিড়াল। ছুটে পালালো পায়ের শব্দে। নিরাপদ জায়গায় এসে স্থির হয়ে দাঁড়ালো সুষমা। দরজার স্বল্প ফাঁকের ভিতর দিয়ে অনেকটাই দেখা যায়। ভিতরের আলোচনা শোনবার জন্য উৎকণ্ঠ হলো সে। মেঝেতে মাদুর পেতে বসেছে নীলিমা, সঙ্গে একরাশ কাপড়, পাশে সেলাই কল। ও পাশে চেয়ারে সুশোভন বসে, সামনে টেবিল। একটু ঝুঁকে কি যেন লিখে চলেছে একভাবে। ওরই মধ্যে নিজের জায়গা থেকে উঠে এসে সুশোভনের চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো নীলিমা। দাঁতে একটা জামার সুতো কেটে বলল, অনেক রাত হলো যে, এবার উঠবে না? এইভাবে আর কত পরিশ্রম করবে? কাগজের উপর থেকে চোখ তুলে নীলিমার দিকে তাকালো সুশোভন। হাসলো বোধ হয়। তারপর বলল, আরো কিছুক্ষণ, আর 2টো পাতা লিখলেই শেষ করতে পারবো। আমার আমার একটা কথা রাখবে? সুশোভন এখনো তাকিয়ে আছে নীলিমার দিকে। নীলিমা বলল, এই বাড়িতে আমার মন ঠিকছে না। কতদিন হয়ে গেল। এতদিন বাপ মার কাছে পড়ে থাকলে লোকেই বা কি বলবে? নীলিমার হাতে মৃদু চাপ দিল সুশোভন। বলল, সবই বুঝি আমি, চোখেও দেখি, কিন্তু কি করব বলো? সারাদিন কাজে সন্ধানে ঘুরছি, এর সঙ্গে ওর সঙ্গে দেখা করছি, আশ্বাসের বেশি কিছু পাচ্ছি না। বাড়িতে ঢুকতে লজ্জা করে, গলা দিয়ে ভাত নামে না। বুঝি আমার জন্য তোমারও। সুশোভন চুপ করে গেল। তারপর লেখার কাগজের উপর মাথা ঝুঁকিয়ে বলল, জানো নীলি, এই উপন্যাসটার জন্য একজন প্রকাশক পেয়েছি। প্রকাশক বলেছে পুরো লেখাটা জমা করে দিলে আগাম টাকা দেবে। এরপরে কিছু শুনতে পায়নি সুষমা, শুনতে চায়ও নি। কে যেন হঠাৎ এক মুঠো বালি ছুঁড়ে দিয়েছে তার চোখে। জ্বালা করছে। অতুল কি কোনোদিন এমন অন্তরঙ্গ গলায় কথা বলবে তার সঙ্গে? দ্রুত নিজের ঘরে ফিরে এসে বালিশে মুখ গুঁজল সুষমা। নীলিমা সুখী কিনা সে জানে না, কিন্তু নিজের বঞ্চনার জায়গাটা এখন যেন বেশি করেই চিনছে। এইভাবে কতক্ষণ শুয়েছিল খেয়াল করেনি। সার পেল অনুসুয়ার গলা শুনে। হে কি রে,
এমনভাবে শুয়ে আছিস যে? জ্বর টর হয়নি তো? বিছানায় উঠে বসল সুষমা। বলল, না না, কিছুই হয়নি, এমনি। কিন্তু এত রাতে তুমি এলে যে, কিছু বলবে মা? ঘরের চারপাশে আর দরজার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন অনুসুয়া। তারপর অনেকটা কাছে সরে এসে চাপা গলায় বললেন, শোন, শোবার আগে ভালো করে দরজা বন্ধ করবি। টুনু বোধহয় ঘুমিয়ে পড়েছে, যাই তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, একসঙ্গে শুবি দুই ভাই বোনে। সুষমা বলল, হ্যাঁ সেই ভালো, নিজের বাড়িতে কেমন যেন একলা একলা লাগছিল। 2 বছর পরে তো এলি, একটু তো অন্যরকম লাগবেই। অনুসুয়া চলে যাচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, এই শোন, বাক্স সুটকেস সব ভালো করে তালা বন্ধ করেছিস তো? কেন মা? না, এমনি। একটু থেমে অনুসুয়া বললেন, শোন, নীলিকে দিনরাত তত গয়না কাপড় চোপড় দেখাবার দরকার নেই। সুশোভনেরও রোজগারপত্র নেই, তাছাড়া। বিষয় আর্তনাদের মতো বেরিয়ে আসতে চাইল সুষমার গলা দিয়ে, স্বর ফুটল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎই ঘর থেকে বেরিয়ে গেলেন অনুসুয়া, আর অবসন্ন দেহ নিয়ে বিছানায় এলিয়ে পড়ল সুষমা। হাওয়ায় উঠতে লাগলো অতুলকে লেখা পরিত্যক্ত চিঠির কাগজগুলো। সেদিকে খেয়াল নেই তার, শুধু ভাবছে কার সঙ্গে কি সম্পর্ক, সম্পর্কই বা কি। সুষমার নীলিমা, অনুসুয়ারই 2 মেয়ে, একজনের আছে প্রাচুর্য, অন্যজনের ভালোবাসা, কিন্তু দুজনেরই জীবন একই রকম হয়ে গেল কি করে?